আসসালামু আলাইকুম। ফৌজদারি কার্যবিধি 1898 সালের পাঠ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যায় আজকে পঞ্চম পর্ব। তা আজকে শুরুতেই একটা প্রশ্নের উত্তর দিয়ে নেব। যেহেতু আমি ফেসবুক গেমিং থেকে লাইভে যাই, এখানে আমি আসলে কমেন্টগুলো লাইভে পড়তে পারিনি। জাভেদ খন্দকার একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং আদালতে আমাদের প্রতিনিয়ত দরকার হয়। প্রশ্ন হচ্ছে, প্রমাণ কত প্রকার, কিভাবে প্রমাণ করলে প্রমাণ সত্য বলে প্রমাণিত হবে। তো জাভেদ খন্দকারকে আমি ব্যক্তিগতভাবেই চিনি, আমার ছোট ভাই, এলএলবি স্টুডেন্ট না। তো তার আগ্রহের জন্য তাকে ধন্যবাদ। তো বিষয়টা যেটা, সেটা প্রমাণ করতে হলে আমাদেরকে 1872 সালের একটা আইন আছে, দ্য এভিডেন্স অ্যাক্ট, মানে সাক্ষ্য আইন আছে। এই সাক্ষ্য আইনে অনেক ধারা আছে। তো সাক্ষ্য আইন যখন আলোচনা করব তখন অবশ্যই বুঝে যাবে যে প্রমাণ কিভাবে করতে হবে। তবে একটা বিষয় খুব স্পষ্ট, সেটা হচ্ছে প্রমাণ কিভাবে করতে হবে। এখানে যে প্রশ্নটা আসছে, প্রমাণ কত প্রকার এবং প্রমাণ কিভাবে প্রমাণ করলে তা সত্য বলে প্রমাণিত হবে। প্রমাণের আসলে সুনির্দিষ্ট কোনো পদ্ধতি নেই যে এইভাবে প্রমাণ করতে হবে, কিন্তু প্রমাণের কতগুলো রুল আছে যে এই কাজগুলো করতে হবে। যেমন সাক্ষ্য আইনে বলা আছে যে প্রমাণ দুই প্রকার, একটা হচ্ছে দালিলিক আর একটা হচ্ছে মৌখিক। মৌখিক মানে আমরা মুখে গিয়ে সাক্ষ্য দিচ্ছি, সেটা কেউ সাক্ষ্য দিচ্ছে সেটা প্রমাণ হতে পারে। আর দালিলিক প্রমাণ হচ্ছে কোনো একটা কাগজ থাকতে পারে বা কোনো একটা চিহ্ন থাকতে পারে। যেমন একটা খুন করা হলে সেখানে খুনের আলামত হিসেবে ছুরিটা থাকতে পারে। এটা হচ্ছে দালিলিক সাক্ষ্য, মানে মৌখিক ছাড়া যে সাক্ষ্যগুলো আছে এগুলো হচ্ছে দালিলিক সাক্ষ্য। তো এখন আরও একটা সহজভাবে আমি বলতে পারি, সেটা হচ্ছে সাক্ষ্য আইনের বিধান অনুযায়ী যে বিষয়টা দাবি করবে তাকে সেই বিষয়টা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে প্রমাণের নিয়ম। আমি ইন জেনারেল বলছি, আমি আইনের কোনো রেফারেন্স দিচ্ছি না, শুধুমাত্র ইন জেনারেলে বলে যাচ্ছি যে বিষয়টা দাবি করবে তাকে সেই বিষয়টা প্রমাণ হবে। এবং আদালতে একটা বিষয় আছে যে আমি একটা খুনের বিচার নিয়ে গেলাম, তো খুনের বিচারে যে থাকবে তাকে বলা হবে আসামি, তাকে অপরাধী বলা হবে না। আসামি ওই পর্যন্ত অপরাধী হবে না যে পর্যন্ত তার অপরাধ প্রমাণ হয়। তো আমরা আদালতে নিয়ে গেলাম একজন আসামিকে, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে খুন। এখন আসামি এই কথা স্বীকার করতে বাধ্য না যে আমি খুন করেছি, বরং আমি যেহেতু তাকে আসামি করে নিয়ে গিয়েছি আদালতে, সে যে খুন করেছে সেটা প্রমাণ করার দায়িত্ব আমার। এটা হচ্ছে ইন জেনারেল রুল। আরও কিছু বিষয় আছে, যেমন কিছু বিষয় থাকে আদালতে প্রমাণ করতে হয় না। যেমন একটা আইন, এই আইনটা ধরে নেওয়া হয় যে আদালত জানে। সরকারি কোনো ঘোষণা বা একটা ঘটনা ঘটেছে, সেটা দেশব্যাপী সবাই জানে, সেটা আদালতে জানা আছে বলে ধরে নেওয়া হয়। এ ধরনের কিছু বিষয় আছে, আমরা যখন সাক্ষ্য আইন পড়বো তখন এটা পাওয়া যাবে। আর এই প্রশ্নটা যে কিউরিসিটি থেকে জাভেদ খন্দকার করেছে, সেটা মূলত আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে তার কিউরিসিটি হচ্ছে, সে মনে করছে যে আইন নিয়ে পড়াশোনা করলে মনে হয় সব কিছু প্রমাণ করা সম্ভব, বা আইনে সম্ভবত এই ধরনের কিছু কলা কৌশল দেওয়া আছে যেটা দিয়ে প্রমাণ করা সম্ভব হবে। আসলে আইনে কোনো কলা কৌশল দেওয়া নাই। যে লোকটা অপরাধ করে যায় সে লোকটা কিছু না কিছু ক্লু রেখে যায়। তো একজন আইনজীবী যে কাজটা করে মূলত, সেটা হচ্ছে আইনের ব্যাখ্যা করে। আইনে যে শব্দাবলী আছে বা একটা মামলার শব্দগুলোকে ধরে সে ব্যাখ্যাতে চলে যায়। আমি দুই একটা প্রমাণের উদাহরণ দিই। যেমন একটা মামলায় এরকম ছিল যে রাত্রের বেলা নদীর পাড় দিয়ে নৌকা বেয়ে এক ব্যক্তি আসছিল, তার মাথায় এক বস্তা পেনসিডিল। মামলা হচ্ছে এটা যে তার মাথায় এক বস্তা পেনসিডিল ছিল এবং সে রাত্রেবেলা আসছিল। যখন সে নৌকা থেকে উঠে আসলো, আসার পরে হচ্ছে সে পুলিশ তাকে দেখলো, দেখার পরে সে পেনসিডিলের বস্তাটা রেখে দিয়ে দৌড় দিয়ে পালাইলো। এটা হচ্ছে মামলার বিষয়বস্তু। এখন এই মামলাটা বিবাদী পক্ষের উকিল এখানে দুইটা লজিক দাঁড় করিয়েছিলেন। একটা হচ্ছে তিনি বললেন যে যখন নদী থেকে যে আসছিল তখন কি নদীতে অন্ধকার ছিল না আলো ছিল?
অবশ্যই অন্ধকার থাকবে, রাত্রেবেলা অন্ধকার ছিল। তাহলে অন্ধকারে পুলিশের ভাষ্য হচ্ছে যখন তারা লাইট মারল সে নদীতে এটা রেখে ঝাঁপ দিয়েছে, নদীর মানে সে মাথা থেকে পেন্সিডিলের বস্তা রেখে ঝাঁপ দিয়েছে। সুতরাং উকিলের ভাষ্য হচ্ছে আপনি লাইট মারা মাত্র সে ঝাঁপ দিয়েছে, তাহলে আপনি দেখলেন কিভাবে এই লোকটা সেই লোক? আপনি কিভাবে কনফার্ম হয়েছেন আপনি যে তার নাম লিখে দিয়েছেন? এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট যেমন ধরেছে যে পেন্সিডিলের যে সংখ্যা ছিল সেই সংখ্যা এত বেশি বোতল ছিল যে এটা আসলে লিটারেলি কোনোভাবেই একজন ব্যক্তির মাথায় ওঠানো সম্ভব না। সুতরাং এই দুইটা গ্রাউন্ড থেকে উকিল প্রমাণ করেছে যে আসলে এটা একটা সাজানো মামলা, মিথ্যা মামলা। যেমন এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল, একদিন আমার কাছে একজন একটা মামলা নিয়ে আসছে। মামলার বিষয়বস্তু হচ্ছে যে সে ধর্ষণ মানে ধর্ষণ করতে সে গিয়েছে। তো মামলার যে বিষয়বস্তু ওখানে লেখা আছে যে রাত আনুমানিক 12টার সময় বা 12টার পরে ওই ছেলে তাদের বাসায় যায়, যাওয়ার সময় তার কাছে ছিল চেতনানাশক ওষুধ ছিল, একটা ব্লেড ছিল, রশি ছিল। সে এগুলো নিয়ে ওদের বাসায় ঢুকে রাত আনুমানিক 12টা বা তার কিছু পরে। তখন তার মা বাবা শুয়েছিল তাদের রুমে এবং এই মেয়েটা তার বোনকে নিয়ে তার রুমে শোয়া ছিল। এমন অবস্থায় এই ছেলে ওই ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করছে। এই সময় হাতে নাতে ধরে তাকে পুলিশে সোপর্দ করে। তো এখানে এটা ছিল সম্পূর্ণ সাজানো মামলা। এটা আমরা কয়েকটা আলামত থেকে বুঝি। প্রথম কথা হচ্ছে যে ছেলে ঘরে ঢুকেছে নিশ্চয়ই দরজা খোলা ছিল। রাত 12টা বাজে তারা কেন দরজা খোলা রেখেছিল? আইদার ছেলেটাকে তারা ডেকে এনেছে অথবা মেয়ে তাকে ডেকে এনে ফাঁসিয়েছে। এটা স্পষ্ট বোঝা যায় যে কেন রাত 12টার পরে সবাই শুয়ে পড়েছে, মানুষ কি দরজা খোলা রেখে শোয়? ছেলে ঢুকেছে কোন দিক দিয়ে? দরজা দিয়ে। তাহলে তাকে ঢুকানো হয়েছে দরজা দিয়ে। 1 নম্বর গ্রাউন্ড। 2 নম্বর গ্রাউন্ড, সে নাশক ওষুধ যদি নিয়ে যায়, এত দরজা খোলা রেখে যে ঘরে ঘুমিয়ে পড়ে, সে কি ধর্ষণ করতে গেলে তার মা বাবাকে চেতনানাশক দিবে না? ওই মেয়েকে চেতনানাশক দিবে না? আর এখানে ব্লেডের ব্যবহার কি? এইভাবে হচ্ছে কয়েকটা গ্রাউন্ড মিলিয়ে যখন ওই শুনানিতে যাবে তখনই আসলে প্রমাণ হয়ে যাবে যে এইটা একটা সাজানো মামলা, মিথ্যা মামলা। তো এইভাবে আসলে প্রত্যেক মামলাতেই কিছু না কিছু, যেটা মিথ্যা মামলা সেটাতে কিছু না কিছু ক্লু রেখে দেয় যে এগুলো মিথ্যা। আবার যেটা সত্য সেখানেও কিছু ক্লু রেখে দেয়। আরও একটা মামলার এক্সাম্পল আমি দিতে পারি। এটা আমাদের এলএলবি ফার্স্ট ইয়ারের টিচার বলেছিল। আমি যেগুলোর কথা বলছি এগুলো দুইটা আমার শোনা, একজন বিচারের কাছ থেকে শোনা পেন্সিডিলের বিষয়টা, আর ওই মামলাটার যেটা বলছি দ্বিতীয়টা, সেটা আমি নিজে একজনের মামলা দেখেছি এরকম আমার পরিচিত, এবং সেই মামলাতে সে শেষ পর্যন্ত বেকসুর খালাস পেয়েছে। এখন তৃতীয় যে বিষয়টা আছে, এক ব্যক্তি সাক্ষ্য দিতে উঠেছে। সে সাক্ষী হিসেবে যত যা কিছু আছে ওখানে যা কিছু ঘটেছে সে হুবহু পুঙ্খানুপুঙ্খ বলে ফেললো। এর হাতে এই অস্ত্র ছিল, ওর হাতে এই অস্ত্র ছিল, এইভাবে, ওটা একটা দাঙ্গা ছিল, এইভাবে একে আঘাত করেছে, ও ওইভাবে আঘাত করেছে। এটা সে একবারে পুঙ্খানুপুঙ্খে সব কিছু বলে দিয়েছে। তাহলে এখানে কোনো সে নাই, সাক্ষ্যকে জেরা করবে কিভাবে? খুব সহজ। এটা হচ্ছে একজন অ্যাডভোকেটের অবশ্যই এরকম বিচক্ষণ হতে হবে যে সে এখানে কোন গ্রাউন্ডে তাকে জেরা করবে। তাকে শুধুমাত্র জেরা করেছে যে আচ্ছা আপনি মানুষ কয়জন? একজন। আপনার চোখ কয়টা? 2টা। আপনি 2 চোখ দিয়ে কত দূর দেখতে পারেন? আচ্ছা আপনি বলেন তো এই আদালতে যে আপনি আসছেন কি কি ঘটেছে এটা আপনি আমাকে একটু ব্যাখ্যা করেন, একটু বলেন। তো সে বলতে পারলো না। তখন বললো যে তাহলে কিভাবে এটা পসিবল যে আপনি একটা গ্যাঞ্জামের ভিতরে কার হাতে কি ছিল, কে কি করেছে, কে কিভাবে করেছে, সব কিছু আপনি দেখেছেন, এটা কি পসিবল? বললো যে আমি তো ওইভাবেই পড়েছি। তার মানে আপনি দেখেন না, আপনি পড়েছেন, আপনি মামলা পড়ে আপনি সাক্ষ্য দিচ্ছেন। কি হলো? প্রমাণ হয়ে গেল যে সে আসলে মিথ্যা সাক্ষী দিচ্ছে। তো বিষয়টা হচ্ছে এইভাবে একজন উকিলকে আসলে ক্লুগুলা খুঁজে বের করতে হয় যে কোন কোন ক্লু ধরে ধরে এটা সাক্ষ্যটাকে মিথ্যা প্রমাণ করা যাবে বা সাক্ষ্যটাকে এস্টাবলিশ করা যাবে। সেটা একজন উকিলের বিষয়, মানে একজন উকিলের সেটা তার বিচক্ষণতার বিষয়। যে উকিল যত বিচক্ষণ সে তত ভালোভাবে আসলে মামলাগুলো পরিচালনা করতে পারে।
তাহলে আশা করছি আমার আপাতত উর্ধতা পাওয়া গেছে। আর বিস্তারিত জানতে হলে অবশ্যই আমি যখন সাক্ষ্য আইনের উপরে আলোচনা করবো তখন সেটাতে থাকতে হবে। যাই হোক, আমি আজকে কম্পিউটার এবং মোবাইল দুটো নিয়ে বসেছি। আশরাফুল LLB কমেন্ট করেছেন, কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ। আশরাফুল ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা গতকালকে 9 নম্বর ধারা পর্যন্ত পড়েছিলাম কোর্স অফ অফিস, আমরা কোর্স অফ সেশন সম্পর্কে পড়েছিলাম। আচ্ছা, আমরা যখন কমেন্ট পড়েছি একজনের, এর আগে আমাদেরকে কমেন্ট করেছেন আমিনুল ইসলাম জিসান নোয়াখালী থেকে, ধন্যবাদ আপনাকে। সে লাভ চিহ্ন দিয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানেই, প্রত্যেকটা লাইভেই। সে যদিও আইনের ছাত্র না, আমি তাকে চিনি, আমার ভাতিজা। তারপরে আমাদেরকে শাওন হাসান সিটি ল কলেজ থেকে পাশ করেছেন। তিনি বলেছেন সো এক্সট্রাঅর্ডিনারি ক্লাস ব্রাদার, আমার পরিচিত, ধন্যবাদ শাওন ভাই। এছাড়া আমাদেরকে উৎসাহ দিয়েছেন রহিমা আক্তার লাবণী, তোসাদ্দেকুর রহমান মৃদুল। আমার রহিমা আক্তার লাবণী এবং তোসাদ্দেকুর রহমান মৃদুল দুজনেই আমার সাথে একসাথে LLB করেছি। উর্মি পাহারানা, আপনাকেও ধন্যবাদ, আমাকে উৎসাহিত করবেন, আমার সঙ্গে থাকবেন। তো আমরা আজকে মূল আলোচনায় চলে আসছি। আমরা কালকে 9 নম্বর ধারা পড়েছি। আমি আর দ্বিতীয় একটু সংশোধনী দরকার, সম্ভবত কালকের আলোচনায় একটু ভুল হয়েছিল আমার, যেমন এটা সংশোধনী আমি করে দিচ্ছি। কালকে আমি 4A এটা পরে যদিও ব্যাখ্যা করেছিলাম, কিন্তু আমি এই যে 4A এটাকে সাবসেকশন হিসেবে পড়েছিলাম। আসলে এটা এখানে সেকশনের অংশ না। কালকে পড়েছিলাম যে 4A-তে স্পষ্টভাবে লেখা আছে যে এটা ঢাকা, ঢাকা শব্দের পরিবর্তে এ বসেছে, এখানে এটা ব্র্যাকেটে আছে। এটা কিন্তু আসলে 4A সাবসেকশনের অংশ না। মেট্রোপলিটন এরিয়া বলতে সকল মেট্রোপলিটন এরিয়াকেই ব্যাখ্যা করার জন্য এই শব্দটা ব্যবহার করেছে এখানে। এটা একটা ভুল ছিল কালকে। আর আরেকটা ভুল ছিল, লেখা ছিল যে একজন ম্যাজিস্ট্রেট আইদার কোর্ট, ঠিক আইদার কোর্ট লেখা ছিল। একটু আমি খুঁজে দেখছি ওটা কোথায় আছে। আচ্ছা, যাই হোক, ওটা আমি ব্যাখ্যা করে দিই। যদি কোথাও আইদার লেখা থাকে, আইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে এক। একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি বলা হয় এনি তাহলে বুঝতে হবে যে দুইয়ের অধিক, এনি। আর কোথাও যদি আইদার লেখা থাকে যে ইউ ক্যান গো আইদার ওয়ে, এই যে এখানে পেয়ে গেছি, এই যে আইদার শব্দটা এখানে আছে। কালকে এই আইদারটা আমার আসলে চোখে পড়ে নাই, যার ফলে আমি এখানে একাধিক কোড বলেছি বা এমনভাবে আলোচনাটা করেছি মনে হচ্ছে যেন দুইয়ের অধিকেও কোড করতে পারবে। এখানে যেহেতু শব্দটা আইদার, তার মানে হচ্ছে যে কোনো একটা বিভাগ, সরি কোড না, এটা হচ্ছে বিভাগ। এটা ছিল ধারা 9 নম্বর ধারা, 9 নম্বর ধারা 4 নম্বর উপধারায় ছিল এটা, যেখানে বলা হচ্ছে যে একজন এ সেশনস জজ অফ ওয়ান সেশন ডিভিশন মে বি অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট টু বি অলসো অ্যান এডিশনাল সেশন জজ অফ অ্যানাদার ডিভিশন। বললো যে একটা ডিভিশনের সেশন জজ আরেকটা অফ অ্যানাদার ডিভিশন, নট ডিভিশন, আরেকটা ডিভিশনে সে এডিশনাল জজ হিসেবে ব্যবহৃত হবে। এখানে স্পষ্ট লেখা আছে সেশন জজ অফ ওয়ান সেশন ডিভিশন, একটা ডিভিশনের একটা বিভাগের সেশন জজ বি অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট টু বি অলসো অ্যান এডিশনাল সেশন জজ অফ অ্যানাদার ডিভিশন। বলছে যে এক ডিভিশনে যে সেশন জজ আছে সে অন্য একটা বিভাগে এডিশনাল সেশন জজ হিসেবে বসতে পারবে। শুধুমাত্র এখানে একটার কথা উল্লেখ করা হয়েছে, একটা তার নিজস্ব, আরেকটা হচ্ছে আরেক জায়গায় সে অতিরিক্ত একজন
দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং অ্যান্ড ইন সাচ কেস হি মে সিট ফর ডিসপোজাল অফ cases at such place or places in either division as the government may direct। কালকে আমি এখানে বলেছিলাম যে সে একাধিক কোর্ট, অনেকগুলো কোর্টের কথা বলেছিলাম। একাধিক কোর্ট বললে আসলে এটা অনেক ক্ষেত্রে 2-3টাও বোঝায়, কিন্তু যেহেতু আইদার শব্দটা আছে, আইদার মানে হচ্ছে 2-এর মধ্যে 1, এই বিষয়টা মাথায় রাখবেন। আমরা যখনই দেখবো আইদার তখন বুঝতে হবে এখানে 2-এর কথা বলা হয়েছে, আর 2-এর অধিক হলে এখানে এনি কোর্ট বলা হইতো বা ইচ বলা হতো, এভরি বলা হতো। যদি আইদার বলা হচ্ছে তাহলে এটা 2 জনের মধ্যে 1 জন। তাহলে আমি 2টা কারেকশন করে নিলাম। একটা হচ্ছে আমি যেটাকে 4A পড়েছিলাম সেটা আসলে উপধারা 4A ছিল না, সেটা ছিল উপধারা 4, আর এটা ছিল আসলে আমাদের উপধারার যে লেখা আছে সেটার অংশ। মেট্রোপলিটন এরিয়া 4A না, বরং এটা ছিল এই মেট্রোপলিটন এরিয়া। আর আরেকটা বলেছি যে এখানে আমি ব্যাখ্যা করেছিলাম যে একাধিক কোর্ট, কিন্তু আসলে এটা একাধিক কোর্ট না, 2-এর মধ্যে যে কোনো একটা কোর্টে অথবা 2 কোর্টে এসে কাজ করতে পারবে। আমি খুব বেশি দূর যাব না আজকে, কালকেও যাব না বলে 40 মিনিট চলে গেছে। আমি শুধুমাত্র 10 নম্বর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যে ধারাটা আছে এই ধারাটাই আজকে পড়ব, যেটা আমি অন্য বিষয়ে আলোচনা আজকে করেছি। 10(1) সেকশন 10 সাবসেকশন 1। In every district and in every metropolitan area, the government shall appoint as many persons as it thinks fit to be. In every district and in every metropolitan area, the government shall appoint as many persons as it thinks fit to be। মানে হচ্ছে প্রত্যেক ডিস্ট্রিক্টে এবং প্রত্যেক মেট্রোপলিটন এরিয়াতে গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে যতজন খুশি, সে যতজনকে ফিট মনে করবে, সঠিক মনে করবে, যতজন দিলে এখানে ঠিক হবে ততজনকে সে অ্যাপয়েন্ট করবে। কি অ্যাপয়েন্ট করবে? দ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস, আবারও প্লুরাল, মানে একাধিক। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরকার নিয়োগ করবে। অ্যান্ড শেল অ্যাপয়েন্ট ওয়ান অফ দেম টু বি দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই যে অনেকজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে, তার মধ্যে একজনকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিবে। সেকশন 10 সাবসেকশন 2। The government may also appoint any executive magistrate to be an additional district magistrate, and such additional district magistrate shall have all or any of the powers of a district magistrate under this code or under any other law for the time being in force as the government may direct। কি বলছে? The government may also appoint, গভর্নমেন্ট আরও নিয়োগ দিতে পারেন এনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টু বি অ্যান এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। যে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে প্রথম 10(1) নম্বর ধারা বলেছে যে সে মেট্রোপলিটন এরিয়াতে অথবা একটা ডিস্ট্রিক্টে যত খুশি, তার যতটুকু হলে মনে হয় যে ঠিক আছে এরকম যত খুশি সে ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে এবং সেখান থেকে একজনকে করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর 2 নম্বর ধারা বলছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মধ্যে যে কাউকে সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিবে। অ্যান্ড সাচ এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শেল হ্যাভ অল অর এনি পাওয়ার্স। বলছে যে এবং এই ধরনের যে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবে তার হচ্ছে অল অর এনি। এখানে দেখেন অল অর এনি, অল অ্যান্ড এনি বলে নেই। অল হচ্ছে হয় সব অথবা যেই কোনো পাওয়ার, সব পাওয়ার হতে পারে, আবার পাওয়ারের অংশ বিশেষ হতে পারে। যে কোনো পাওয়ার অফ এ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আন্ডার দিস কোড। এই কোডের আন্ডারে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার আছে সেটা সম্পূর্ণ পাওয়ার অথবা কিছু পাওয়ার, কোনো পাওয়ার, যে কোনো পাওয়ার সে কী করতে পারে, তার থাকবে। শেল হ্যাভ, তার থাকবে। or under any other law, বলছে এই কোর্টে অথবা অন্য যে কোনো কোর্টে যেটা কার্যকরী আছে
তার সাথে আরেকটা শর্ত দিয়েছে অ্যাজ গভর্নমেন্ট মে ডিরেক্ট, এটা হচ্ছে সরকার যেভাবে নির্দেশনা দেবে সেইভাবে আসলে তার পাওয়ারটা হবে। এই কোডে যে পাওয়ারগুলো আছে এগুলোর সব পাওয়ারও হতে পারে, আবার এটার যে কোনো অন্য যে কোনো পাওয়ারও হতে পারে, কিছু কিছু পাওয়ার হতে পারে, যেহেতু অর লেখা আছে। তো এটা সরকার নির্দেশনা যে আসলে হবে, সরকার কিভাবে নির্দেশনা দিচ্ছে সেটা অনুযায়ী হবে। তাহলে 10-1 হচ্ছে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের থেকে, আর 10-2 হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে একজন এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিবে, যে হচ্ছে হয় সব পাওয়ারই করবে অথবা যে কোনো যেটা সরকার নির্দেশন দেবে সেই অনুযায়ী সে পাওয়ার এক্সারসাইজ করবে। সেকশন 10 সাবসেকশন 3, whenever in consequence of the office of district magistrate becoming vacant, ইন কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলস্বরূপ, মানে ধারাবাহিকতা, সময়ের ধারাবাহিকতা। whenever যখন, ইন কনসিকুয়েন্স অফ অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিকামিং ভ্যাকেন্ট মানে হচ্ছে সময়ের ধারাবাহিকতা, যখনই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের একটা পদ খালি হয়ে যাবে, যখনই একটা পদ খালি হয়ে যাবে তখন কি হবে, any officer succeeds temporarily to the chief executive in the administration of the district, বলছে যে ওই এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরবর্তী যে অফিসার আছে ওই রকম যে কোনো একজন অফিসার কি করবে, ডিস্ট্রিক্টের মানে ডিস্ট্রিক্টের যে চিফ এক্সিকিউটিভ ইন দ্য ডিস্ট্রিক্ট in any officer successor temporary to the chief executive in administration of district, মানে ডিস্ট্রিক্টের যে নির্বাহী প্রশাসনিক বিভাগ আছে ওই বিভাগের যে কোনো চিফ ম্যাজিস্ট্রেট হচ্ছে তার পরবর্তীতে যে আসবে সে কি করবে, সাচ অফিসার শেল, এই ধরনের অফিসার কি করবে, পেন্ডিং দ্য অর্ডার অফ দ্য গভর্নমেন্ট এক্সারসাইজ all the powers and perform all the duties respectively conferred and imposed by the code on district magistrate, by this code on the district magistrate, বলছে যে যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদটা শূন্য হবে তারপরে ওখানে যে হচ্ছে আসবে তার কনসিকুয়েন্স হিসাবে সে ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সব পাওয়ারই সে কি করবে, এক্সারসাইজ করবে। পেন্ডিং দ্য অর্ডারস অফ দ্য গভর্নমেন্ট, যখন হচ্ছে গভর্নমেন্টের যে অর্ডারগুলো আছে এগুলাকে সে পেন্ডিং রেখে সেগুলো করতে পারবে। 10 সেকশন 10 সাবসেকশন 4, দ্য গভর্নমেন্ট মে অর সাবজেক্ট টু দ্য কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট, বলছে যে গভর্নমেন্ট হয় গভর্নমেন্ট করবে অর সাবজেক্ট টু দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মে, দুইটা কথা, আইদার গভর্নমেন্ট মে or subject to the control of the government the district magistrate may, বলছে যে হয় সরকার অথবা সরকারের কন্ট্রোলে, সাবজেক্ট টু দ্য কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট সরকারের নিয়ন্ত্রণে থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মে অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পারবে কি করতে পারবে, ফ্রম টাইম টু টাইম সময়ে সময়ে বিভিন্ন সময়ে বাই অর্ডার ডিফাইন লোকাল এরিয়াজ উইদিন উইচ দ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মে এক্সারসাইজ অল অর এনি অফ দ্য পাওয়ার্স with which they may be invested under this code, কি বলছে যে হয় সরকার অথবা সরকারের কন্ট্রোলের থেকে নিয়ন্ত্রণে থেকে একজন ম্যাজিস্ট্রেট কি করবে, সময়ে সময়ে অর্ডার দ্বারা অর্ডার দ্বারা ডিফাইন লোকাল এরিয়াজ উইদিন উইচ দ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মে এক্সারসাইজ অল অর এনি অফ পাওয়ার্স, বলছে যে অর্ডার ডিফাইন লোকাল এরিয়াজ মানে অর্ডারের মাধ্যমে, আদেশের মাধ্যমে লোকাল এরিয়া স্থানীয় এলাকাকে সে কী করবে, নির্ধারণ করবে উইদিন উইচ যেটার মাধ্যমে দ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মে এক্সারসাইজ, যেটার মাধ্যমে হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কী করবে, এক্সারসাইজ করতে পারবে, চর্চা করতে পারবে অল অর এনি অফ পাওয়ার্স সব পাওয়ার অথবা যে কোনো পাওয়ার, উইথ হুইচ দে মে বি ইনভেস্টেড আন্ডার দিস কোড, ইনভেস্টেড মানে হচ্ছে তাকে দেয়া হয়েছে যেটা এই কোডের আন্ডারে তাকে যে পাওয়ারটা দেয়া হবে সে হচ্ছে সেই পাওয়ারটা পালন করতে পারবে। কোথায় করতে পারবে, সরকার অথবা সরকার নিয়ন্ত্রণ থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে এরিয়াটা নির্ধারণ করে দেবে সেই এরিয়াতে সেটা করতে পারবে।
except or as otherwise provided by such definition. Their jurisdiction and powers of every such executive magistrate shall extend throughout the district. কি বলছে যে এই যে যখন হচ্ছে তাকে একটা এরিয়া নির্ধারণ করে দেওয়া হবে তখন হচ্ছে তার যে জুরিসডিকশন হচ্ছে এখতিয়ার, মানে বিচার করার ক্ষমতা, তার এখতিয়ার এবং হচ্ছে তার পাওয়ার অফ এভরি, মানে সব পাওয়ার, তার জুরিসডিকশন এবং তার সব ধরনের পাওয়ার কি হবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেল এক্সটেন্ড থ্রু আউট দ্য ডিস্ট্রিক্ট, মানে পুরো ডিস্ট্রিক্ট জুড়ে এটা বিস্তৃত হবে, পুরো ডিস্ট্রিক্ট জুড়ে সে এই পাওয়ারটা, তার যে এরিয়াতে থাকবে সেটা পাওয়ারটা প্রয়োগ করতে পারবে। নাম্বার 10(5) সেকশন 10 সাবসেকশন 5, দ্য গভর্নমেন্ট মে ইফ ইট থিংস এক্সপিডেন্ট, সরকার করতে পারবে, মে ইফ ইট থিংস এক্সপিডেন্ট, যদি এটা মনে করে যে এটা সুবিধাজনক, অনেসেসারি অথবা প্রয়োজন, অ্যাপয়েন্ট এনি পার্সনস এমপ্লয়েড ইন বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশ বেসামরিক সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা সেখানে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিক যে বেসামরিক সার্ভিস আছে সেখানে হচ্ছে কি করবে, সেখানে কর্মরত পার্সন এমপ্লয়েড, সেখানে কর্মরত ব্যক্তিকে কি করতে পারে, টু বি অ্যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সরকার যদি মনে করে সুবিধাজনক মনে করে বা প্রয়োজন মনে করে তাহলে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনে কর্মরত ব্যক্তিদেরকে এমপ্লয়েড মানে হচ্ছে ব্যক্তিরা যারা কর্মরত আছে তাদেরকে অ্যাপয়েন্ট করতে পারবে টু বি অ্যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সরকার যদি প্রয়োজন মনে করে অথবা যদি মনে করে এটা সুবিধাজনক হবে তাহলে তাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারবে, অ্যান্ড কনফার দ্য পাওয়ার, এবং দিতে পারবে, অর্পণ করতে পারবে, দ্য পাওয়ার অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন এনি সাচ মেম্বার, বলছে যে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার এই ধরনের যে কোনো মেম্বারের উপরে সে অর্পণ করতে পারে। তাহলে কি বোঝা গেল যে এখানে বলছে যে যদি সরকার মনে করে যে এটা প্রয়োজন অথবা এটা করলে সুবিধা হবে তাহলে সে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন থেকে যে কোনো ব্যক্তিকে সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দিতে পারবে অথবা সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা তাকে অর্পণ করতে পারবে। 10 সেকশন 10 সাবসেকশন 6, subject to the definition of the local area under subsection 4, all persons appointed at assistant commissioners, additional deputy commissioner or upazila nirbahi officer in any district or upazila shall be executive magistrates and may exercise the power of executive magistrate within their existing respective local area। বলছে সাবজেক্ট টু দ্য ডেফিনেশন অফ দ্য লোকাল এরিয়া আন্ডার সাবসেকশন 4, মানে সেকশন 10 সাবসেকশন 4। এটা আমি আরও একবার বলেছিলাম যে আমরা যখন শুধু সাবসেকশন লেখা থাকবে, সেকশন লেখা থাকবে না, তখন বুঝতে হবে যে আমরা বর্তমানে যেই সেকশনটাতে আছি এই সেকশনের সাবসেকশন সম্পর্কে বলছে। তাহলে এখানে বলছে যে সাবসেকশনে যে লোকাল এরিয়ার যে সংজ্ঞাটা দেওয়া আছে এই সংজ্ঞা অনুযায়ী যেসব ব্যক্তি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে বা এডিশনাল ডেপুটি কমিশনার হিসাবে অথবা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে ইন এনি ডিস্ট্রিক্ট অফ উপজেলা, যারা কোনো জেলায় বা উপজেলায় এই ধরনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা এডিশনাল ডেপুটি কমিশনার অথবা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের মর্যাদা হবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এবং মে এক্সারসাইজ দ্য পাওয়ার অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উইদিন দেয়ার এক্সিস্টিং রেসপেক্টিভ লোকাল এরিয়া, মানে হচ্ছে তাদের জন্য যে এই ধারার 10 নম্বর ধারার 4 নম্বর উপধারায় তাদের যে লোকাল এরিয়া যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে এই সংজ্ঞা অনুযায়ী তাদের যে নির্দিষ্ট এরিয়া থাকবে সেই এরিয়াতে তারা একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার চর্চা করতে পারবে, সেখানে তারা একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার
প্রয়োগ করতে পারবে। তো 4 নম্বরে আমরা আবার দেখি কি বলছে যে দ্য গভর্নমেন্ট মে অর সাবজেক্ট টু দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মে ফ্রম টাইম টু টাইম বাই অর্ডার ডিফাইন লোকাল এরিয়া উইদিন হুইচ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মে এক্সারসাইজ অল অর এনি। তার মানে 4 নম্বরে আমরা আবার ফিরে আসছি 6 নম্বরের ধারাবাহিকতা। তাহলে 6 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে 4 নম্বর সাবসেকশনে কি দেওয়া আছে যে সরকার অথবা সরকার কন্ট্রোলে থেকে ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করবে, সরকার অথবা সরকারের অধীনে থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে তার অধীনস্থ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এরিয়া ভাগ করে দেবে। এখন বলছে যে এই যে এরিয়া ভাগ করা হবে এই এরিয়া অনুযায়ী এরিয়াতে যাকে যে এরিয়া ভাগ করে দেওয়া হচ্ছে অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এডিশনাল ডেপুটেশন কমিশনার এবং উপজেলা নির্বাহী অফিসারগণ কি হবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হবে এবং তারা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যেই পাওয়ার আছে সেই পাওয়ারটা তারা চর্চা করতে পারবে শুধুমাত্র তাদেরকে যে এরিয়াটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। কে নির্ধারণ করছে, সরকার অথবা সরকারের অধীনে থেকে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা নির্ধারণ করে দিবেন। সেকশন 10 সাবসেকশন 7 নাথিং ইন দিস সেকশন শেল preclude the government from conferring under any law for the time being in force on a commissioner of police or any of the powers of the executive magistrate in relation to a metropolitan area. Nothing in this section shall preclude বলছে যে এই সেকশনের কোনো কিছুই বাধাগ্রস্ত করবে না। দ্য গভর্নমেন্টকে বাধাগ্রস্ত করবে না বা গভর্নমেন্টকে কি করবে না, নিষেধ করবে না, অথবা কি বলবে এটাকে, গভর্নমেন্টের কাজে এখানে সে বাধা সৃষ্টি করবে না, যে তাকে বিরত রাখবে না। নাথিং ইন দিস সেকশন শেল প্রিক্লুড দ্য গভর্নমেন্ট, কোনো কিছু এই সেকশনের কোনো কিছু সরকারকে বিরত রাখবে না ফ্রম কনফারিং অর্পণ করা থেকে আন্ডার এনি ল যে কোনো লতে ফর টাইম বিং ইন ফোর্স বর্তমানে কার্যকর যে কোনো আইনের অধীনে সরকার হচ্ছে কাউকে কোনো ক্ষমতা অর্পণ করবে কি অর্পণ করবে সেটা আবার বলছে। অনেক কমিশনার অফ পুলিশ একজন পুলিশ কমিশনারের উপরে সেই যে অর্পণ করবে অল অর এনি অফ দ্য পাওয়ার্স অফ অ্যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন রিলেশন টু মেট্রোপলিটন এরিয়া। বলছে যে মেট্রোপলিটন এরিয়াতে এখানে উল্লেখ করে দিয়েছে মেট্রোপলিটন এরিয়ার সাথে সম্পর্কিত একজন ম্যাজিস্ট্রেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার সরকার একজন কমিশনার অফ পুলিশের উপর অর্পণ করা থেকে এই সেকশনের কোনো কিছু সরকারকে বিরত রাখবে না। অর্থাৎ সরকার একজন ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা দিতে পারবে একজন কমিশনার অফ পুলিশকে, কোথায়, মেট্রোপলিটন এরিয়াতে। তাহলে মোটামুটি আমাদের অনেক সময় হয়ে গিয়েছে, আজকে আর কন্টিনিউ করবো না। আমরা মোটামুটি আজকে 10 নাম্বার সেকশনটা পড়লাম। এখানে আসলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলেছে, যেটা আমরা 6 নম্বর ধারার ধারাবাহিকতা। 6 নম্বর ধারা আমরা দেখেছিলাম যে ম্যাজিস্ট্রেট 2 রকমের হবে, একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো এই ধারাটা আসলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়ে ছিল এবং ম্যাজিস্ট্রেট সম্পর্কে আমরা 4-এর এই ধারাতেও সংজ্ঞা পড়েছিলাম। সেটা আমরা যখন আবার পরবর্তীতে বার কাউন্সিলের জন্য আরও বিস্তারিত পড়ব তখন সেটা আমি আলোচনা করব। তো আমি লাইভে আসছি, যারা আমার লাইভ দেখছেন তাদেরকে ধন্যবাদ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই মেসেঞ্জারে হলেও প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। বা আপনি যদি আমার ভিডিওতে এসেও কমেন্ট করেন, সমস্যা নেই, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একদিন শুধুমাত্র মোবাইলে বসতাম, আজকে আমি কম্পিউটারেও বসেছি একসাথে। আমার পাশের কম্পিউটারটা চালু আছে যাতে বোঝা যায় কেউ কমেন্ট করলে। এইখানে কম্পিউটারও খোলা রেখেছি। তো আশা রাখছি সামনে যারা কমেন্ট করবেন লাইভে থাকা অবস্থায় অবশ্যই সাথে সাথে উত্তর দিতে পারবো এবং কারা কারা আমার সাথে কখন যুক্ত হচ্ছেন সেটা আমি বুঝতে পারবো। তো যথারীতি কালকে আশা রাখছি চলে আসবো, তবে না আসলেও কালকে বাসা চেঞ্জ করার একটু সম্ভাবনা আছে, যার ফলে নাও আসতে পারি। যদি না আসি তাহলে পরশুদিন অবশ্যই দেখা হবে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর
ভিডিওটা শেয়ার দিবেন, এই বলে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।